ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তার প্রবাস মেলার। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই আমাদের নিজ জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু বাস্তবতার চাপে পড়ে আমাদের মাঝে অনেকেই বেছে নিতে বাধ্য হন প্রবাস জীবন। প্রবাসে থাকলেও প্রবাসীরা কিন্তু নিজ জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসেন একেবারে আমাদের মতো করেই। আর তাই তো মাতৃভূমির টানে বারবার ছুটে আসেন বাংলাদেশে। বাংলাদেশে ছুটে আসা সেই প্রবাসীদেরকে নিয়েই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাস মেলায় আমরা আজ কথা বলবো ইতালি থেকে আগত একজন প্রবাসীর সাথে, যিনি ইতালিতে সভাপতি হিসেবে কাজ করছেন মিলান বাংলা প্রেস ক্লাব সেখানে, এবং তার নাম রিয়াজুল ইসলাম কাউসার। ভালো আছেন? জি। শুরুতেই আপনার কাছে জানতে চাইছি যে আপনি দীর্ঘ কত বছর ধরে আছেন? দীর্ঘ 21+ অনেক সময় বছর আমি আছি ইউরোপের দেশ ইটালিতে। ওখানে আসলে প্রথম থেকে যদি বলি যে গল্পটা অত সহজ গল্প ছিল না, একটা পিচ্ছিল একটা গল্প ছিল। যে আমি যখন প্রথমে ইটালিতে গিয়েছি তখন কিছুই চিনি না, রাস্তাঘাট চিনি না, এরপরে ভাষা বুঝি না, কাজকর্ম কী করব জানি না। তো সব মিলিয়ে আমি গুমরে কাঁদতাম, যখন বালিশ নিয়ে ঘুমাতে যেতাম তখন বালিশের মধ্যে কান্না করতাম। অথচ মা যদি বলতো যে কেমন আছিস, বলতাম আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মিথ্যা কথাটা একমাত্র জীবনে আমার বলতে হয়েছে মায়ের জন্য। মা ফোন দিলেই বলে যে খেয়েছিস, আমি আসলে খাইনি। এখনও আজ অবধি আমার এটা আসলে আল্লাহ মাফ করে, আমার মিথ্যা বলতেই হয়, কিন্তু সেটা মাকে ভালো রাখার জন্য। যদি এটা না বলি তাহলে হয়তো বা মা খাবে না। তো সেই জীবন থেকে একটু একটু করে স্বপ্নর যে চূড়াটা, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই পেরিয়ে আমি ছুঁতে পেরেছি। এখন আমি ওখানকার পৌরসভার বা কমিউনি দি মিলানোর নিয়ন্ত্রণাধীন লাইব্রেরি যেগুলো, সেগুলোতে আসলে জয়েন করা অনেক টাফ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছে যে আমাকে ওখানে একটা কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। লাইব্রেরি কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। পড়াশোনার ব্যাপারে আমার নিজেরও কয়েকটা বই আছে, লেখালেখির জগতে আমার পদচারণা আছে, সাংস্কৃতিক অঙ্গনেও আমি নাট্য অঙ্গনেও কাজ করেছি। কি বিষয় আছে আপনার বইগুলো? আমি কবিতা লিখেছি, 3টা কবিতার বই, দাগ, নীলকষ্ট সহ। আর একটা হচ্ছে আমার নতুন বই 2019-এ বেরোছিল, এটা হচ্ছে ভাবনাগুলো ভাবিয়ে যায়। এটা একটা প্রবন্ধের বই। প্রতিটা মানে সমস্যা নিয়ে যাতে স্কিল ডেভেলপ করতে পারি দেশ বিদেশের সকল বাংলাদেশিরা, বলতে গেলে পুরো মানুষ সমস্যা থেকে উত্তরণের জন্য দক্ষতা উন্নয়নের বিষয়, একদম এই টাইপের একটা ছোট গল্প নিয়ে প্রবন্ধের পর্ব হিসাবে আমি প্রথম পর্বটা 2019-এর বইমেলায় পাবলিশড হয়েছিল, যে 23 পর্বের একটা, ওটা হলো প্রথম খণ্ড। আবার দ্বিতীয় খণ্ড আগামী বছর আমি প্ল্যানিং আছে। তো এভাবে আমি করে যাচ্ছি যাতে করে দেশের মানুষের জন্য কিছু করে যাওয়া যায়। এবং এত ব্যস্ততার মাঝেও আপনি সৃজনশীল কাজে নিজেকে এখনো জড়িয়ে রেখেছেন। জি, এবং আমার জীবনের আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি একটা অজপাড়াগাঁয়ের ছেলে, সেখান থেকে একটু একটু করে আজকের এই পর্যন্ত, আজকে বিটিভিতে আমি কথা বলছি, এটা আল্লাহর রহমত ছাড়া হতে পারে না। তো আমার মতো একটা ছেলে আর কিছু চাওয়ার পাওয়ার থাকতে পারে না। তবে আমার শেষ একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে চ্যারিটি প্রতিষ্ঠান করে যেতে পারি, এটি আমার শেষ ইচ্ছা। আমার আর কোনো ইচ্ছা নেই জীবনের। স্ট্রাগলটা কিন্তু প্রত্যেকেরই আছে। যেমন অনেক মানুষ কিন্তু ইদানিং ইউরোপে ঢোকার জন্য, স্বপ্নের জন্য ছুটছে। বিশেষ করে আমি অত্যন্ত কষ্ট পাই যে বিশেষ করে আমার মাদারীপুরে আমার বাড়ি, সেখানে আমি দেখেছি কিছু ভাই ব্রাদার লিবিয়া রুটে অবৈধ পথে যেতে চায়। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, আমি অনেক নিউজ করি, আমি ভূমধ্য সাগরে আমি গিয়েছি দেখতে। তো সেই সাগর ধুধু করে, সেই এখানে পর্যটনরাও যায় না ভয়ে আতঙ্কে, বাট সেখানে আমি কি করে নামি একটা স্বপ্নের আশায়। তো
তো আমি তাদেরকে বলবো যে ভাই, আপনাদেরকে করজোরে বলবো আমি একজন প্রবাসী হিসাবে, যে আপনারা যে স্বপ্নটা চান এখানেও করা যায়। আর যদি এখানে না পারেন, চেষ্টা করেন বৈধ পথে। অবৈধ পথে কেউ যাবেন না, তাহলে আপনার জীবনটা তো আগে। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রবাসে যারাই যাবে তারা যেন যে কোনো ভাবেই হোক বৈধ পথে যেন এবং যায়। আরেকটা বিষয় আপনাকে ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে যে যেন অবশ্যই দক্ষতা নিয়ে যায়। বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনেকগুলো, বিশেষ করে যুব উন্নয়ন ট্রেনিং এর ব্যবস্থা আছে, আমি সেটা জানি। এখানে কম্পিউটার, তারপরে সেলাই, তারপরে আপনার বিউটি পার্লারের কাজ, এক্স্যাক্টলি এটা কিন্তু খুবই ডিমান্ডেবল এবং অনেক কাজ আছে যেগুলো তারা শিখে যেতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় আমি বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আমি বলবো যে বিশ্বের সব দেশেই কিন্তু বাংলাদেশি যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল করে নিয়ে গেলে এটা কিন্তু কনভার্ট হয়, কিন্তু একমাত্র ইটালিতেই বর্তমানে দেখছি যে আমাদের কনভার্ট হচ্ছে না। পর্তুগালে হচ্ছে, আমার তথ্য আছে। সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো কখনো কোনো দুর্নীতি বা অঘটন ঘটতে পারে, সেটা আমি জানি না, আমি এটা স্টাডিও করিনি, তবে জানি যে এটা হয়। তো আমি বলবো যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যেন রাজনৈতিক শক্ত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান, যিনি প্রবাসে দীর্ঘদিন থেকেছেন, যিনি প্রবাসীদের কষ্ট বোঝেন, কাজেই তার কাছেও অনুরোধ করবেন সংশ্লিষ্ট দপ্তরে যাতে করে এই ড্রাইভিং লাইসেন্সগুলো যাতে কনভার্ট করার ব্যাপারে উদ্যোগী হয় সরকার, এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, বিশেষ করে দূতালয়ের মাধ্যমে যেন ওই দেশের সরকারের সাথে তারা আলোচনায় যায়, যাতে আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে আবার রেগুলারভাবে সেই ড্রাইভিং লাইসেন্সগুলো দেওয়া হয়। তাহলে হয় কি যে আমরা যদি 1000-এরও ইনকাম করি, তাহলে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আমার, আমি আরও 1000-এরও বেশি ইনকাম করতে পারবো। আর আপনি জানেন যে আমরা রেমিটার 1.5 কোটি প্রায়, এই রেমিটার যোদ্ধারাই কিন্তু বাংলাদেশকে সচলের জন্য যুদ্ধ করে যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব প্রবাসীদেরকে অন্তত একটু ভালোবাসা দিবেন, আমরা আসলে আর কিছুই চাই না। এবং আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে প্রবাসী আপনারা যারা নতুন প্রজন্ম, ওখানে যারা সেকেন্ড জেনারেশন, যারা হয়তো বাংলাদেশে জন্মগ্রহণই করেনি, কিন্তু তাদেরকে বাংলাদেশ সম্পর্কে জানানোর জন্য আপনাদের দিক থেকে কোনো রকমের কার্যক্রম নেন কিনা? অসংখ্য ধন্যবাদ, একটা চমৎকার প্রশ্ন আপনি করেছেন। যারা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে থাকছি, তারা কিন্তু আমরা চাই যে ওখানেই এস্টাবলিশড হয়ে আজীবন লাইফ লং করার চিন্তা ভাবনা। তো সঙ্গত কারণে আমাদের বাচ্চাগুলো কিন্তু বড় হচ্ছে এবং তাদের কিন্তু বিভিন্ন সোসাইটিতে তারা অ্যাডজাস্ট হচ্ছে। তো আমরা চাই যারা আমরা বাংলাদেশ থেকে বড় হয়ে গিয়েছি, সেই লাল সবুজের পতাকাটা যেন আমার সন্তানদের বুকেও ধারণ করে এবং তারা বহির্বিশ্বে সেই পতাকা যেন পথ করে উড়াতে পারে। এই জন্য আমাদের বিভিন্ন কমিউনিটির মাধ্যমে, আমি যদি বলি যে ইটালি, ফ্রান্স, জার্মান, গ্রিস, স্পেন, স্কটল্যান্ড, লন্ডন, আমেরিকা, এবং আমি মিডল ইস্টেরও অনেক কান্ট্রি ঘুরেছি এবং সবখানেই আমি কিন্তু নিউজের পারপাস যাই এবং দেখি যে এই কাজগুলো করে কিনা। আমি কেন নামগুলো বললাম যে এই কাজগুলো করে কিনি, যেমন সৌদি আরবে স্কুল রয়েছে বাংলা, গ্রিসে একটা এস্টাবলিশ হয়েছে, কিন্তু আমরা কিন্তু ইউরোপে এত স্কুল করতে পারিনি। সেজন্য আমরা চেষ্টা রয়েছে আমাদের কমিউনিটির বিভিন্ন দল মত নির্বিশেষে নেতৃবৃন্দ এবং দূতাবাসের মাধ্যমে আমার করার চিন্তাভাবনা রয়েছে এবং চেষ্টা। কিন্তু আপাতত আমরা যেটা করছি, যেমন ওখানকার স্ট্রিমিং যে স্কুলগুলো আছে তাদের বন্ধের দিনগুলোতে, বিশেষ করে শনি রবি, এই 2 দিন আমরা কালচারাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে, যেমন ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশনের নামে আমরা রেজিস্ট্রেশন করে মসজিদ হিসাবে আমরা কাজ করি। সেখানে 5 ওয়াক্ত নামাজ হয় এবং সেখানে এই 2 দিন কিন্তু মক্তবের আয়োজন আমরা রেখেছি। সেখানে বাংলা এবং ইসলামিক যে আদর্শ, এটা কিন্তু বুকে লালন করার জন্য তাদেরকে আমরা শিক্ষা দেব। অনেকে কোরআনে হাফেজ হয়েছে, অনেকে বাংলাদেশের এই আবৃত্তি শিল্পী, মানে আবৃত্তি করার জন্য এবং বাংলা অক্ষর শিখেছে। এবং এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ দূতাবাসগুলোকে, বিশেষ করে আমি যেহেতু মিলান থাকি, মিলান কনসুলেট জেনারেলকে, যে বাংলাদেশ থেকে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ওরা কিন্তু পাঠ্যপুস্তক ওদেরকে প্রেরণ করে এবং তারা আমাদেরকে প্রদান করেন এবং সেইগুলো আপনারা উদ্যোগ নিয়ে পড়ান। আমরা উদ্যোগ নিয়ে সেগুলো পড়াই, কিন্তু আমাদেরকে বইগুলো সরকার আমাদেরকে দিচ্ছে। যতগুলো স্কুল আছে, যত প্রবাসী যত স্কুল, আমার এটা তথ্য আছে। তো এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে কিন্তু সরকারের একটা আলাদা একটা সম্পর্ক রয়েছে কমিউনিটি নিয়ে কাজ করবার জন্য। এবং কমিউনিটি নিতে কিন্তু আমরা দলমত নির্বিশেষে ঊর্ধ্বে থেকে আমরা কিন্তু সমাজের যে উন্নয়নগুলো, বিশেষ করে যদি কোনো প্রবাসী নতুন যায়, তার ডকুমেন্টারির প্রবলেম হয়
কিংবা তিনি ভাষাগত অদক্ষ থাকে, তাকে কিন্তু স্কুলিং ব্যবস্থা করা হয় যে ইটালিয়ান ভাষা শিখবে কিংবা স্পেনিশ ভাষা শিখবে। এইভাবে কিন্তু আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে প্রতিটা দেশ থেকে প্রতিটা প্রবাসী। আর একটা বিষয় বলতে চাই যে অনেক সময় আমাদের কিন্তু অনাকাঙ্ক্ষিত অবস্থার পর্যবেসিত হতে হয়। প্রবাস থেকে যখন দেশে আসে তাদেরকে বিভিন্ন সয় সম্পত্তি আত্মসাৎ করে অন্যরা, যেমন অন্যরা বলতে নিজের পরিবার কিংবা নিজের আত্মীয় স্বজনেই কিন্তু এগুলো ভোগ করার বেশি প্রচেষ্টা চালায়। এবং বিশেষ করে যে সমাজের যারা নীতি নির্ধারণ করেছে তারা অনেক সময় প্রবাসীদেরকে অত একটা গুরুত্বর চোখে দেখে না, তারা ওই অন্য যে যারা থাকে তাদের প্রতি তারা বেশি আকৃষ্ট হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা এমন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন যাতে প্রবাসীও বেঁচে থাকতে পারে। যে প্রবাসীদের লাশের ব্যাপারে আমরা বলে এসেছি, আমরা মিলান বাংলা প্রেস ক্লাব লাশ আবার দেশে আনার বিষয় এবং মাদারপুর প্রবাসী ভিআইপি ক্লাব এবং প্রবাসী অধিকার সংস্থার পক্ষ থেকেও আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি। তো তার ফলশ্রুতিতে আমরা দেখি যে ওয়েজ ওয়ানার্স কল্যাণ বোর্ড সদস্য করেছে, এটার জন্য অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার যে প্রবাসীরা এটা করতে পারে না, কারণ আমার প্রবাসীরা এত স্কিল না, এত সময়ও নাই, কোথায় কি হচ্ছে দূতাবাসে কিভাবে করে। আমি এটা অনেক জায়গায় অ্যাওয়ারনেস করি, তাদেরকেও আমি আবারও বলবো আজকের মাধ্যমে যে আপনারা সবাই যে এসে থাকবেন এই কার্ডটি করবেন। আর যারা প্রথমে যাবেন তারা অবশ্যই এয়ারপোর্ট থেকে করে যাবেন বা বাংলাদেশ থেকে, এটা আপনাদের কাছে আমি অ্যাওয়ারনেস করলাম। কিন্তু যাদের করা হয়নি, যারা পুরনো গিয়েছে, তাদের যদি কাট করা না থাকে, মৃত্যু হলে যেন বাংলাদেশ সরকার যত টাকা যে দেশ থেকে খরচ হয়, এজেন্সির খরচ আছে প্রায়, যদি ইটালির কথা বলি 3,500 ইউরো এজেন্সির খরচ, যেটা বাংলাদেশে প্রায় 4 লাখ, এবং বিমানের জন্য ফেয়ার আছে প্রায় 1 লাখ। তো এই টোটাল টাকাটা এই ওয়েজনার্সেও কিন্তু টাকা প্রপারলি দেয় না, দেয় হচ্ছে শুধু বিমান ফেয়ার। তো আর 3.5 লাখ টাকা কে দিবে? এই জন্য বলবো সরকারকে যে আমরা প্রবাসী কল্যাণ কার্ড বুঝি না, আমরা বুঝি প্রবাসী মারা গেলে তার লাশ ডেফিনেটলি সরকার কাঁধে নিয়ে আসবে, মায়ের কোলে ফিরিয়ে দেবে, এটা আমাদের জোর দাবি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজ আমাদের সাথে, আমাদের যারা বাংলাদেশ টেলিভিশনের এই প্রবাস মেলার দর্শক তাদের সাথে আপনি ভাগাভাগি করে নিলেন এই বিষয়গুলো। আশা করছি যে সকলেই উপকৃত হয়েছে। তো আবারও শেষে এসে অনেক গুমড়ো কষ্টের কথা বললেন, এবার একটু আনন্দের কথা শুনতে চাই। যে এই যে সৃজনশীল কাজে সময় দিচ্ছেন, লেখালেখি করছেন, এই সময়টা কখন বেছে নেন এত ব্যস্ততার মাঝে? আসলে দেখেন, আমি যেহেতু লাইব্রেরিতে থাকি, অনুসন্ধানে বসে থাকি, তো একজন আসেন, কথা বলেন, সেখানে আমার একটা সুযোগ থাকে, আমি তখনই এই করি। আবার ছুটির দিনে কিংবা আমি রাত জাগা নিশাচর, তো সে ছোটোবেলায় স্টুডেন্ট লাইফ থেকেই আমার এগুলো করতে ভালো লাগে। তো অনেক সময় এখনও অনেক রাত জেগে কাজগুলো করি। তো এইভাবেই আস্তে আস্তে কাজগুলো গোছাই। এবং লাইব্রেরিতে থাকার কারণে বোধহয় আরো বেশি অনুপ্রেরণা পাই। অনেক সময় আমাদের প্রোগ্রাম হয়, সেখানেও আমি আবৃত্তি করি। তো আজকে 2 লাইনের একটা আমার লেখা কবিতা আমি পাঠ করতে চাই, শুনি আমরা। আমার নীলকষ্ট কবিতার থেকে এবং নীলকষ্ট বই থেকে, এবং সেই কবিতার থেকে আমি একটা পংক্তি বলছি। তুমি নেবে আমার নীলকষ্ট, অশ্রু সিক্ত নির্ঘুম রাত্র, জানি তুমি ভালোবাসায় দুঃখ নেবে না, তবে তুমি নেবে আমার সাদা সাদা সুখ, জ্যোৎস্না মাখা আকাশের বুক, সাদা পদ্ম, বৃষ্টির রিমঝিম শব্দ, তবে নাও আমার সবটুকু নীল ভালোবাসা। অনেক ভালো লাগলো আমাদের এই আয়োজনে আপনি সময় দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় উত্থাপন করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিভিন্ন দেশের প্রবাস জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে এবারে রয়েছে প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে কর্মরত বাংলাদেশি তারেক নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের সাইদুল হকের ছেলে। রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার জানান, মুহাররাক দ্বীপের সালমান শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস হলে তার টুকরো তারেকের ওপর পড়ে। আরও 2 বাংলাদেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দূতাবাস নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় আরও 4 বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।
পরিস্থিতির প্রেক্ষিতে সরকার প্রবাসীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বসন্তের মিলন মেলা 1432 অনুষ্ঠিত হয়েছে। মিলানোর মেজবান রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবার পরিজন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝে মিলন মেলার এই আয়োজন সবার মধ্যে এনে দেয় প্রাণের স্পর্শ। আয়োজক মিজান হাওলাদার ও মাহিনুর বেগম মিলি জানান, নতুন প্রজন্মের মাঝে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই ছিল মূল লক্ষ্য। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সম্মানে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসের ওভার ভিলেজে এলাকার শাহজালাল রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ফেরদৌস করিম আকন্দির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ সামিরার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নাজমুল কবির, দেশ টিভির প্রতিনিধি নয়ন মামুন, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমসি রুমেল, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, মাই টিভি প্রতিনিধি বাদল পাল এবং ঠিকানা পত্রিকার ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান। প্রিয় দর্শক, কেমন লাগছে বাংলাদেশ টেলিভিশনের এই প্রবাস মেলা আয়োজন? আপনাদের চাওয়া পাওয়া পূরণ হচ্ছে কি? আরও কি কিছু বেশি দেখতে চান, কিংবা আপনি নিজেই কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? জানিয়ে আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস probashmela@yahoo.com। সুপ্রিয় দর্শক, ঘড়ির কাঁটা টিকটিক করে জানিয়ে দিল সময় শেষ। আজকের মতো বিদায় নিতে হবে, তবে আগামীতে আবারও দেখা হবে সেই পর্যন্ত, এবং শুধু সেই পর্যন্ত নয়, সব সময় হৃদয়ে প্রবাসীদেরকে ধারণ করবেন এবং লালন করবেন তাদের না বলা কথাগুলো, তাদের কষ্টগুলো। যা কিছুই আমরা এই আয়োজনের মাধ্যমে জানছি, সব কিছু আমরা উপলব্ধি করবার চেষ্টা করব। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো প্রবাস মেলা শেষ করছি। ভালো থাকবেন সকলে।